data. Network connectivity onion model. Model of network connectivity এখানে আসলে মেইনলি LAN WAN 1 এই নেটওয়ার্কিং অ্যাক্টিভিটি কানেক্টিভিটি গুলোকেই একটা মডেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হচ্ছে। যেমন মডেলের একদম নার্ভে বা একদম সেন্ট্রাল পয়েন্টে যেটা আছে মেশিন মানে হচ্ছে নোডস, যে মেশিন এক মেশিন সাথে আরেক মেশিনের সাথে যে নেটওয়ার্কিং বা কানেকশন। তারপরে আছে ইন্টারনাল, ইন্টারমিডিয়েট, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, গ্লোবাল। এই অনিয়ন মডেল অফ নেটওয়ার্ক কানেক্টিভিটি যেটা বোঝাচ্ছে যে একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার, এরপরে লাস্ট এক্সট্রিম লেয়ার গ্লোবাল, এটার উপর আরেকটু ইন্টেন্স নেটওয়ার্ক বা কভারেজ হচ্ছে ইন্টারমিডিয়েট, আরো লার্জ কভারেজ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এর থেকেও বেশি লার্জ বা ওয়াইড কভারেজ দেয় হচ্ছে গ্লোবাল নেটওয়ার্ক। তো আমরা ডিটেইলিং তে যাই যে উনিয়ন মডেল অফ নেটওয়ার্ক কানেক্টিভিটি আসলে হচ্ছে টপোলজি, যে আমরা পড়ে আছি টপোলজি has nothing to do with geographical coverage of the network. টপোলজি মূলত হচ্ছে যে ফিজিক্যাল কানেক্টিভিটি প্যাটার্ন কিরকম হবে সেটা আমরা দেখে আসছি। যেমন বিভিন্ন টপোলজি আছে, স্টার বা স্ম্যাশ। সো অ্যারেঞ্জমেন্ট অফ নোডস কিরকম হবে এন্ড দেয়ার কানেকশন টু আদার নোডস, সেটার একটা অ্যারেঞ্জমেন্ট বা ফিজিক্যাল কানেক্টিভিটি প্যাটার্ন কে বোঝাচ্ছে টপোলজি। এটাকে আমরা যে ফিগারটা দেখলাম অনিয়ন মডেল ইজ ইলাস্ট্রেট সেভারাল লেভেলস অর লেয়ার্স অফ ডেটা কানেক্ট। লেয়ার বোঝাচ্ছে ডেটা কানেক্টিভিটি, যেমন আমরা ফার্স্ট লেয়ারে দেখলাম মেশিন, একটা মেশিনের সাথে একটা মেশিন কানেকশন, দেন ইন্টারনাল কানেকশন, দেন ইন্টারমিডিয়েট কানেকশন, দেন হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কানেকশন, লাস্ট হচ্ছে গ্লোবাল কানেকশন। হ্যাঁ, যেমন at the heart of the layers connectivity is the machine that connects to other machines. Inside of the computer is its own high-speed network, the internal communications bus of the machine. So মেশিনের কাজ হচ্ছে কি যে হাই স্পিড নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনাল কমিউনিকেশন করা, একটা নোড থেকে আরেকটা নোড। The lowest level of connectivity is called the internal layer of the organization. So মেশিনের পরের লেয়ারটাকে আমরা বলতেছি যে ইন্টারনাল লেয়ার। এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট লেভেল অফ কানেক্টিভিটি, মানে একটা মেশিনকে আমরা যে কানেক্ট করব সবচেয়ে লোয়েস্ট কভারেজ দিয়ে যে কানেকশনটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল লেয়ার কানেক্টিভিটি। The lowest level of connectivity is called the internal layer of the organization. Organizational connectivity is the PBX for voice communication. যেমন আমরা লোয়েস্ট লেভেল অফ কানেক্টিভিটির একটা এক্সাম্পল বলতে পারি যে ভয়েস কমিউনিকেশনের জন্য আমরা কি করি, আমরা অর্গানাইজেশনে পিবিএক্স ইউজ করি, তাই না? সো পিবিএক্স টা কি? পিবিএক্স টা হচ্ছে মানে টেলিফোনের মতোই, যেখানে হচ্ছে মানে কাইন্ড অফ এক্সটেনশন, বাইরে যেমন কথা বলি এরকম না, বাট ল্যান্ড ফোনের মতোই, কিন্তু এটা ইন্টারনাল ভয়েস কমিউনিকেশনের জন্য কোনো চার্জ কাটে না। সো লোয়েস্ট লেভেল অফ কানেক্টিভিটি খুব লোয়েস্ট কভারেজ এরিয়ার মধ্যে কানেকশন করার জন্য যে মেথডটাই আছে। Either an exchange operated by the local telco or customer premises equipment. ছোটখাটো অফিসে যে ভয়েস কমিউনিকেশন গুলো হচ্ছে। Wide area networks are the opposite end of the network continuum from hands. So একদম opposite continuum বা opposite end of the network এর থাকতেছে হচ্ছে wide area network. They are the networks that cover wide geographical areas. They go beyond the boundaries of cities and extend globally. গ্লোবালি এক্সটেন্ড করার জন্য যে কানেক্টিভিটি যেটাকে বলছি ওয়াইড এরিয়া, আর ওয়াইড এরিয়া নেটওয়ার্কের এক্সট্রিম লেভেল হচ্ছে গ্লোবাল লেভেল, যেখানে আমরা গ্লোবাল বলতে এক কান্ট্রির সাথে আরেক কান্ট্রির যে কানেক্টিভিটি বুঝাচ্ছি। সো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক থেকেও এটা এক্সট্রিম লেভেলে কানেকশনটা এবং কভারেজটা দিচ্ছে। আচ্ছা, ল্যান এবং ওয়ানের মিডলে যেটা আছে ফর এরিয়াস উইদিন এ সিটি নেটওয়ার্কস এন্ড নোন অ্যাজ মেট্রোপলিটন এরিয়া, এটাকে আমরা বলছি ইন্টারমিডিয়েট লেয়ার। দেখো
The first layer of data communication is the local area network, which provides connectivity over a limited distance. So এগুলো আমরা জানি যে limited distance connectivity provide করে, often thought of as covering an area of less than 1 kilometer in radius. Less than 1 kilometer in radius and connecting people within a which is campus, building, department floor, or আচ্ছা, তো ল্যানের কভারিং এরিয়াটা বোঝানো হয়েছে যে বিল্ডিং, ডিপার্টমেন্ট, ফ্লোর, ওয়ার্ক গ্রুপ এগুলোর মধ্যে যে কানেকশনটা তৈরি হয় মূলত 1 কিলোমিটার রেডিয়াসে যে কানেকশন গুলা সম্ভব হয় সেগুলো। ল্যান্স আর নর্মালি privately owned, that does like PBX, যেটা আমরা একটু আগে বললাম ভয়েস কমিউনিকেশনের জন্য ইউজ হচ্ছে, privately owned নেটওয়ার্ক ল্যান, and it is non-regulated. So non-regulated কেন? কারণ এটা যেহেতু কাস্টমার প্রেমিস ইকুইপমেন্ট, কাস্টমার নিজেরা এই জিনিসটা তৈরি করে বিল্ড আপ করে, তো এটার সাথে গ্লোবাল নেটওয়ার্কের কানেকশন থাকে না, রেগুলেশন অফ দ্য গভর্নমেন্ট এখানে নাই। An emerging trend of network pieces in the home is a personal area. So LAN এর সাথে কানেক্টেড একটা নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটা আসলে নেটওয়ার্ক মানে হোম পিসি গুলোকে মানে পার্সোনাল কম্পিউটার ফ্রম in a floor, in a department, সেগুলোকে কানেক্ট করতেছে। This trend is expected to have tremendous growth as more homes have multiple pieces and as they add cable modem high speed internet access. So এই কারণে প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা আচ্ছা, এখন আমরা ল্যান্ড দেখলাম, মেন দেখলাম, ব্যাকবোন নেটওয়ার্ক একটা নেটওয়ার্ক আছে, ব্যাকবোন নেটওয়ার্ক। তো এটা কি? Backbone network is to LANs what a high-speed loop around a city is to the major streets that connect to the loop. So backbone network হচ্ছে অনেকটা একটা সেন্ট্রাল পয়েন্ট আর কি, যেখানে লুপ আকারে বা অ্যারাউন্ড দ্য সিটিতে হাই স্পিডে ল্যান গুলো কানেক্টেড হয়। That is, it is connectivity at a higher speed between LANs and major nodes. মানে ডিফারেন্ট ল্যান্ড এবং ডিফারেন্ট মেজর নোড বা মেশিন গুলো আছে, যেমন মেইন ফ্রেম কম্পিউটার, ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্টস, টেলিপোর্টস, এগুলো হচ্ছে একটা মানে নোড বা মেশিনস। এগুলোর মধ্যে কানেক্টিভিটি প্রোভাইডের জন্য একটা সেন্ট্রাল পয়েন্ট বা ব্যাকবোন হিসেবে কাজ করছে। So the backbone network is এটা আরেকটু মানে এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে, is analogous to the backbone of a human. মানে মানুষের যে ব্যাকবোন বা মেরুদণ্ডের মতোই এটা অনেকটা, কিভাবে সেন্ট্রাল স্ট্রাকচার অফ অর্গানাইজেশন, মানে আমাদের যেমন সেন্ট্রাল স্ট্রাকচার আমাদের হিউম্যান ব্যাকবোন, ঠিক একইভাবে ব্যাকবোন নেটওয়ার্কটাও একটা সেন্ট্রাল স্ট্রাকচার হিসেবে কাজ করে। An example of such a network is the fiber optic backbone network AUNet at Auburn University that connects all buildings at 1000 Mbps to a central building. মানে 1000 Mbps এর রেডিয়াসের মধ্যে যত বিল্ডিং গুলো আছে সেই বিল্ডিং গুলোকে কানেক্ট করে টু এ সেন্ট্রাল বিল্ডিং এ, যেখানে কিনা মেইন ফ্রেম কম্পিউটার আছে এন্ড ইন্টারনেট। ওকে, তো জিওগ্রাফিক অর লেয়ার নেটওয়ার্ক কনসেপ্ট, এখানে আমরা মানে সব কনসেপ্ট গুলো একটা ফিগারের মাধ্যমে যদি দেখি যে ল্যান্ড, দেন ম্যান, কানেকশন, ম্যানের সাথে ওয়ান মানে কভারেজ এরিয়াটা যদি আরেকটু বাড়ে তাহলে সেটা ওয়ান থেকে এক্সট্রিম কভারেজ এরিয়াকে আমরা বলছি গ্লোবাল নেট। আচ্ছা, এখন আমরা একটা একটা করে মানে লেয়ারে যদি চিন্তা করি, যে যেমন ম্যানটা মূলত ইন্টারমিডিয়েট লেয়ারের আরেকটা ফর্ম। টার্ম ইউজড এট দ্য ইন্টারমিডিয়েট লেয়ার level is metropolitan area network, as it implies that is connectivity within a metropolitan sized area, possibly providing services to many companies. যেমন আমরা যদি বিভিন্ন সিটি বা ডিস্ট্রিক্টের কথা চিন্তা
হ্যাঁ, যেমনি এখানে ডেনভার শিকাগোর কথা বলছে, আমরা আমাদের ডিস্ট্রিক্টের কথা চিন্তা করি। এই ডিস্ট্রিক্ট গুলো যে নেটওয়ার্কিং অ্যাডভান্টেজ গুলো নিচ্ছে এগুলো হচ্ছে আসলে ব্যাংক, মেট্রোপলিটন এরিয়া। Such a network might be fiber spread, providing 10 to 100 Mbps connectivity by bus or ring topology. তার মানে সর্বনিম্ন 10 Mbps হতে পারে কানেক্টিভিটি অথবা কভারেজের সর্বোচ্চ হতে পারে 100 Mbps স্পিড, connection speed. A major form of MAN is the fiber distributed data interface. FDDI যেটাকে বলে, FDDI network based on optical fiber media ring topology and token passing protocol operating at 100 Mbps speed. তো ম্যানের একটা ফর্ম বা একটা টাইপ হচ্ছে এফডিডিআই নেটওয়ার্ক, যেখানে অপটিক্যাল ফাইবার মিডিয়া ইউজ করা হয়, রিং টপোলজি ইউজ করা হয়। রিং টপোলজি মানে আমরা জানি যে টোকেন পাসিং প্রোটোকল ইউজ করে একটা নোড থেকে আরেকটা নোড এভাবে মানে রিং আকারে পাস হয় ডেটা প্যাকেট। এরপর আসি wide area networks. The wide area networks connect widely dispersed machines, possibly requiring intermediary machines to make conversion from one standard to another standard. আচ্ছা, তো widely dispersed machine গুলোকে কানেক্ট করে, দ্যাট মিনস ইন্টারমিডিয়ারি মেশিন বা আমরা যদি বলি ম্যান, হ্যাঁ ম্যান অনেকগুলা ম্যানকে কানেক্ট, অনেকগুলো ডিস্ট্রিক্ট লেভেল যে কানেকশন গুলো আছে সেগুলোকে যদি ওয়াইডলি কভারেজ এরিয়ার মাধ্যমে কানেকশনের দরকার হয় সেক্ষেত্রে ওয়ান ইউজ করা। Ones provide connectivity to larger and larger geographical areas, including the world. They can be privately owned and operated for internal use only, or they can be a common carrier resource offered publicly. তার মানে ওয়ান কে আমরা প্রাইভেটলি ওন বা ইন্টারনাল ইউজের জন্য ইউজ করতে পারি যেখানে আমাদের লার্জ কভারেজ এরিয়া দরকার হয়, অথবা এটা কমন ক্যারিয়ার রিসোর্স হিসেবে পাবলিকলিও ইউজ করছে। Privately owned ones often have excess capacity that is sold or leased to other organizations. তো প্রাইভেটলি ওন যে ওয়ান গুলো আছে, হোয়াইট এরিয়া নেটওয়ার্ক গুলো আছে, সেগুলো মূলত অনেক বেশি ক্যাপাসিটি থাকে। এই কারণে যেহেতু একটা অর্গানাইজেশন তো আসলে স্বল্প পরিসরে কাজ করে, তো সেই অর্গানাইজেশন আসলে এত এক্সেস ক্যাপাসিটি দরকার হয়। তো এই কারণে এগুলো লিজ বা সোল্ড আউট করা হয়, যে যতটুকু কভারেজ দরকার বা সার্ভিস দরকার ততটুকু সোল্ড আউট বা লিজ দেওয়া হয়। আচ্ছা, ওয়ানের ডিফারেন্ট ফর্ম আছে, যেমন ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক, ভ্যান যেটাকে বলে। সো ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক হচ্ছে স্পেশাল ফর্ম অফ ওয়ান, কারণ এখানে যেটা করে যে দিস জেনারেলি প্রোভাইডস দ্য ওয়াইড এরিয়া কভারেজ এন্ড অফার সাম অ্যাডেড সার্ভিসেস in addition to connectivity in the form of added intelligence. কিছু অ্যাডেড সার্ভিসেস মানে মেইনলি তো কভারেজ এরিয়া লার্জ হবে, কিন্তু এছাড়াও ভ্যান যেটা করে যে কিছু অ্যাডেড ইন্টেলিজেন্স প্রোভাইড করে, যেমন স্পিচ ট্রান্সলেশন, স্টোর অ্যান্ড ফরওয়ার্ড মেসেজিং, protocol conversion, data handling, and packet assembly and tracing. তার মানে ভ্যানে মূলত আদার্স যে সার্ভিস গুলো আছে এর মধ্যে আমরা এই সার্ভিস গুলো আগেও পড়ে আসছি। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের স্পেসিফিকেশনে হচ্ছে ভ্যান এই সার্ভিস গুলো দেয়, যেমন প্রোটোকল কনভার্সন, কি প্রোটোকল হবে, ডেটা হ্যান্ডলিং, প্যাকেট বা ডেটা ফ্রেম গুলো অ্যাসেম্বলি করা এবং ডিঅ্যাসেম্বলি করা। অ্যাসেম্বলি মানে এগুলোকে সাজানো এবং এগুলোকে আবার ডেস্টিনেশন পর্যন্ত ডিঅ্যাসেম্বল করা। Vans are non-regulated because of the added services they provide. So regulation one এ সাধারণত regulated সার্ভিস দরকার হয়, যেহেতু এটা গ্লোবাল নেটওয়ার্ক বা লার্জ এরিয়া নেটওয়ার্ক কাজ করে। বাট ভ্যালুয়েটেড নেটওয়ার্কে যেহেতু এখানে আদার সার্ভিস বা কিছু অ্যাডেড ইন্টেলিজেন্স ইউজ হয়, তো ইউজার পার্সপেক্টিভ ইউজার ওরিয়েন্টেড সার্ভিসের জন্য এটা হচ্ছে মানে নন রেগুলেটেড ওয়ান।
Their circuits may use switched and services on terrestrial circuits like wire or thick fiber or air media like microwave and satellite radio. আচ্ছা, তো কি বলা হয়েছে যে ভ্যানে সুইচড এবং লিস্ট সার্ভিসও ইউজ হয় বিভিন্ন সার্কিটে অথবা ওয়্যারে, ফাইবার অপটিক বা সার্কিট যদি হয় মাইক্রোওয়েভ বা স্যাটেলাইট রেডিও। They may offer speeds for casual connectivity or 56 kbps to multi-megabyte rates for larger volume and constant traffic. তো স্পিডটা কিরকম হয় সেটা বলা হচ্ছে, যে 56 থেকে মাল্টি-মেগাবাইট রেটে ডাটা ট্রান্সফার। এটা গেল আমাদের ভ্যান। আচ্ছা, আরেকটা হচ্ছে PDN, যেটা one form of one is set of permanent circuit and channel onto which users are connected or onto which they dial on as an as needed basis. হ্যাঁ, আচ্ছা, এইটা যেটা যে ওয়াইড এরিয়া নেটওয়ার্কে কিছু কিছু নেটওয়ার্ক আছে পার্মানেন্ট সার্কিট বা চ্যানেল ফিক্স থাকে, যে ইউজারকে কি কি দেওয়া হবে সেটা ফিক্স থাকে। আবার কিছু কিছু নেটওয়ার্কে তারা অন রিকোয়েস্টে যেই সার্ভিস গুলো দরকার হয় সেগুলোকে ডায়াল করে বা রিকোয়েস্ট করে। আচ্ছা, আচ্ছা, মেইন টার্ম যেটা আমি এখানে যাই, যেমন অ্যানাদার ফর্ম ইজ দ্য প্যাকেট ডেটা নেটওয়ার্ক বা পিডিএন। এর আগে তো আমরা বললাম ব্যান। তো পিডিএন which also provide connectivity to many points geographically. হ্যাঁ, বাট এখানে কিন্তু কোনো অ্যাডেড ইন্টেলিজেন্স প্রোভাইড করা হয় না, জাস্ট জিওগ্রাফিক্যালি যে নোড গুলো কানেক্টেড থাকে সেখানে সার্ভিস বা প্যাকেট গুলো ট্রান্সফার। The PDN appears like a cloud with entry exit points in many location. So প্যাকেট ডাটা নেটওয়ার্ক আবার দুই ধরনের বা দুইটা ওয়েতে সার্ভিস প্রোভাইড করে। The first and presently almost exclusive of PDN way is by providing virtual circuits. Virtual circuits upon request. So virtual circuit একটা আছে, আরেকটা হচ্ছে আরেকটা একটু পরে পড়তেছি প্যাকেট সার্কিট। তো ভার্চুয়াল সার্কিট আপন রিকোয়েস্ট, এখানে কি করা হয়, ইট ইজ মোর কমান্ডস ফ্রম দ্য রিকোয়েস্টার cause the network to establish a temporary physical channel for the duration of the communication. তো এই ভার্চুয়াল সার্কিট মোডে রিকোয়েস্টার বা ইউজার যে আছে সে কমান্ড দেয় যে একটা, এবং সেই সাথে একটা ডেডিকেটেড ফিজিক্যাল চ্যানেল ফর দ্য ডিউরেশন অফ দ্য কমিউনিকেশন, যতক্ষণ ডাটা কমিউনিকেশন হবে ওই টাইমের জন্য একটা ডেডিকেটেড পাথ ক্রিয়েট করে। The second form of PDN is the method of data transfer, that is datagram. এখানে যেটা হয় যে এখানে কোনো ডেডিকেটেড পাথ থাকে না, এখানে মেসেজটাকে কতগুলো ছোট ছোট অংশে, যেটাকে বলা হয় ডেটাগ্রাম, সেগমেন্ট করে ট্রান্সফার করা হয়। In this form, the data are packetized and sent over the network. এ হলো যে ডেটাগুলোকে প্যাকেটাইজড, মানে ছোট ছোট সেগমেন্টে প্যাকেটাইজড করা হয় এবং নেটওয়ার্কে সেন্ট ওভার করা হয়, much as a letter through postal service. So postal service এর মতো, যেমন the major difference in this analogy is that postal service letter has a total message therein. মানে পোস্টাল মেসেজ কি করে, পোস্টাল সার্ভিসে হচ্ছে ডাটাগুলো পাঠায় না এক জায়গা থেকে এক জায়গায় কুরিয়ারের মাধ্যমে, ডাকঘরের মাধ্যমে, বাট একটা টোটাল মেসেজ পাঠায়। বাট ডেটাগ্রামে হচ্ছে অনলি পোর্শন অফ দ্য মেসেজ, মানে ওয়ান বাই ওয়ান এক একটা প্যাকেট ট্রান্সফার করে। আচ্ছা, প্যাড এ প্যাকেট অ্যাসেম্বলার অর ডিঅ্যাসেম্বল receives the total data block, breaks it into predetermined sized packets, adds the appropriate addressing, administrative and error checking data to the packet, places the packet onto the network. তাহলে এই যে কাজগুলো করতেছে এটা হচ্ছে কে করছে, প্যাকেট অ্যাসেম্বলার এন্ড ডিঅ্যাসেম্বলার। তো প্যাড হচ্ছে পিডিএন এরই একটা কি বলে, একটা পার্ট বা পিডিএন এরই একটা ছোট ডিভাইস বলতে পারি, যেখানে যার কাজগুলা হচ্ছে যে এই
ডেটা ব্লক গুলো রিসিভ করা, তারপরে ডেটা প্যাকেটে ব্রেক করা, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড্রেসিং হয়েছে কিনা ডেস্টিনেশনে যাওয়ার জন্য সেটা ঠিক করা, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড এরর চেকিং ডেটা টু দ্য প্যাকেট এবং প্লেসেস দ্য প্যাকেট অফ দ্য ডেটা, এই কাজগুলো করায় মানে পিডিএন এর প্যাড ডিক্রিজ। The intelligence of the network routes each packet to its destination based on availability and busy state of each linkage and the আচ্ছা, তো আমরা দুই ধরনের ওয়ান দেখলাম, একটা দেখলাম হচ্ছে মানে দুই ধরনের পিডিএন যে সরি ফর্ম অফ পিডিএম, যেটা একটা দেখলাম হচ্ছে ভার্চুয়াল সার্কিট আর একটা দেখলাম হচ্ছে ডেটাগ্রাম। তো এগুলোর আবার ভিন্ন নাম আছে, যেমন ভার্চুয়াল সার্কিট কে বলা হয় সার্কিট সুইচ নেটওয়ার্ক, আবার ডেটাগ্রাম কে বলা হয় প্যাকেট সুইচ নেটওয়ার্ক। তো সার্কিট সুইচ নেটওয়ার্কস টেক লেস ওভারহেড আফটার সেটআপ। তো সার্কিট সুইচ নেটওয়ার্ক বা ভার্চুয়াল সার্কিট আমরা বলেছিলাম যে একটা ডেডিকেটেড পাথ বা চ্যানেল ক্রিয়েট করা হয়। তো এটার আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইট টেক লেস ওভারহেড, মানে টাইমটা কম লাগে, কস্টিংটা কম লাগে। কেন? কারণ ডেস্টিনেশন অ্যাড্রেস ইজ নট রিকোয়ার্ড, whereas each datagram must have a destination address, কিন্তু ডেটাগ্রামে বা প্যাকেট সুইচ নেটওয়ার্ক আমরা যেটা বলছি ওইখানে আবার ডেস্টিনেশন অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস কি হবে, ডেস্টিনেশন কোথায় যাবে, একটা অ্যাড্রেস দিতে হবে। যে কারণে ওখানে ওভারহেডটা বেশি থাকে, কস্টিং বা টাইমিংটা বেশি থাকে, ডিলেটা বেশি হয়। Packet switch networks have become very popular. Part of this is because standardizing a packet has allowed networks to become faster and faster. আমরা আরেকটু ডিটেইলে দেখি, যেমন প্যাকেট সুইচ ভার্সেস সার্কিট সুইচ নেটওয়ার্ক, যেটা ফিচার অনুযায়ী যদি ডিফারেন্স গুলো দেখি, যে কানেকশন টাইপ, সার্কিট সুইচ নেটওয়ার্ক হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। কানেকশন ওরিয়েন্টেড কেন? যেমন আমরা এই যে সাইডের যে ফিগারটা দেখেন সার্কিট সুইচিং, তো এখানে এটা হচ্ছে সোর্স কম্পিউটার, এটা হচ্ছে ডেস্টিনেশন কম্পিউটার। সোর্স কম্পিউটার থেকে দেখেন সার্কিট সুইচিং এ একটা ডেডিকেটেড পাথ দিয়ে যাচ্ছে, এই যে রেড গুলো হচ্ছে ডেডিকেটেড পাথ বা একটা একটা নির্দিষ্ট লাইন দিয়ে যাচ্ছে, হ্যাঁ, চ্যানেল দিয়ে যাচ্ছে। তার মানে কানেকশন অলরেডি এস্টাবলিশড, এই জন্য এটাকে বলা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড। বাট প্যাকেট সুইচিং এ যেটা হয়, এখানে কিন্তু কোনো ডেফিনেট লাইন নেই, এবং প্যাকেট সুইচিং এর ডেটাটাকে কতগুলো ডেটা গ্রামে বিভক্ত করা হচ্ছে, যেমন 1 2 3 4 এগুলো এক একটা হচ্ছে ডেটা গ্রাম। সো 1 2 যাচ্ছে এই লাইন দিয়ে, 3 4 যাচ্ছে এই লাইন, আলটিমেটলি 1 2 3 4 ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে। তার মানে স্পেসিফিক কানেকশন নাই, মাল্টিপল কানেকশন বা মাল্টিপল পাথ দিয়ে ডাটাটা ট্রাভেল করতে পারে। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কানেকশনলেস। দেন ডেটা ট্রান্সমিশন, ডেডিকেটেড সার্কিট, ওই যে বললাম ডেডিকেটেড সার্কিট থাকে, বাট প্যাকেট সুইচিং এ কোনো ডেডিকেটেড সার্কিট থাকে না, এখানে ডেটাগুলোকে প্যাকেটে ডিভাইড করা হয়, ডিভাইডেড ইনটু প্যাকেটস। রাউটিং, সার্কিট সুইচিং এ প্রি ডিটারমাইন্ড পাথ থাকে, মানে আগে থেকেই আমরা ঠিক করে নিব যে কোন পাথ দিয়ে ডেটাটা যাবে। আর প্যাকেট সুইচিং এ ডাইনামিক পাথ সিলেক্ট করা হয়, যেখান দিয়ে ফাঁকা আছে বা ট্রাফিক কম আছে সেখান দিয়ে। ওকে, এফিসিয়েন্সি, এফিশিয়েন্ট ফর রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, যেমন ভয়েস কল। ভয়েস কল এক্ষেত্রে আমরা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন দেখি, সার্কিট সুইচিংটা সেক্ষেত্রে প্রযোজ্য। আর প্যাকেট সুইচিং efficient for bursty traffic and diverse data types. যদি আমি দেখি যে আমার ট্রাফিক যে ডেডিকেটেড লাইন আছে সেখানে বেশি অন্য ডাটা ট্রান্সফার হচ্ছে, তাহলে আরেকটা বাদ দিয়ে সেটা ডেটাটা ট্রাভেল করতে পারে, হ্যাঁ। তো দ্যাট ইজ এফিশিয়েন্ট ফর বার্সি ট্রাফিক। এবং ডাইভার্স ডেটা টাইপ যদি ডাইভার্স হয় সেক্ষেত্রে আমি সেগমেন্ট করে করে বিভিন্ন ভাগে ডেটাটাকে পাঠাতে পারি। আচ্ছা, কস্ট, ফিক্সড চার্জ based on the connection type, and variable charge based on the data volume. সার্কিট সুইচিং এ হচ্ছে যেহেতু আমার কানেকশন টাইপ একটা ডেডিকেটেড পাথ দিয়ে যাচ্ছে,
হ্যাঁ, তো দ্যাট ইজ ওয়াই এখানে চার্জ বা কস্টিংটা ফিক্স। আর প্যাকেট সুইচিং এ হচ্ছে চার্জটা ডিপেন্ড করে ভলিউম অফ ডেটা, মানে যতগুলো পাথ ইউজ করা হবে, মানে ভলিউম অফ দ্য ডেটা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে উম, বেশি পাথ ইউজ করা হবে, তাই না? তো যেমন এখানে এই দুইটা পাথ ইউজ হয় নাই, এই যে এই দুইটা পাথ, যদি ভলিউম অফ দ্য ডেটা বেশি থাকতো এই দুইটা পাথ ইউজ হতে পারতো আর কি। ভ্যারিয়েবল চার্জ বেসড অন দ্য ডেটা ভলিউম। Error handling, dedicated circuit ensures reliable data delivery. আচ্ছা, এরর হ্যান্ডলিং এর ক্ষেত্রে সার্কিট সুইচিং যেটা করে যে এখানে একটা ডেডিকেটেড সার্কিট ইউজ হয় দ্যাট এনশিওরস দ্য রিলায়েবল ডাটা। তার মানে এই সার্কিট দিয়ে ডাটা যাবেই, যতই দেরি হোক না কেন, এটা আমরা রিলায়েবলি বলতে পারি। আর প্যাকেট সুইচিং এ হচ্ছে এরর ডিটেকশন, মানে আমার যেই পাথটা যাচ্ছে সেখানে যদি কলিশন থাকে তাহলে সে কিন্তু ওই পাথ রিজেক্ট করে আরেক পাথে যেতে পারে। হ্যাঁ, তার মানে প্যাকেট সুইচিং এ মানে এরর ডিটেকশনের অপশন আছে এবং রিট্রান্সমিশন মেকানিজম আছে। যদি এক পাথ দিয়ে না যায় তাহলে আরেক পাথ দিয়ে আবার রিট্রান্সমিট করবে। ফ্লেক্সিবিলিটি, লেস ফ্লেক্সিবল ডিউ টু ডেডিকেটেড সার্কিট। তো আমি এটা কিন্তু ফ্লেক্সিবলি যে কোনো পাথ ইউজ করতে পারতেছি না, যেহেতু প্রিডিটারমাইন্ড একটা পথ আগে থেকে সিলেক্ট হচ্ছে বা রাউটিং পাথ সিলেক্ট হচ্ছে, এই কারণে দিস লেস ফ্লেক্সিবল। আর প্যাকেট সুইচিংটা হচ্ছে হাইলি ফ্লেক্সিবল ডিউ টু ডাইনামিক রাউটিং এন্ড প্যাকেট সুইচিং। ওকে, তো এই হচ্ছে আমাদের প্যাকেট সুইচিং আর সার্কিট সুইচিং ডিফারেন্স। আচ্ছা, এরপরে আসি এন্টারপ্রাইজ সিস্টেম। হ্যাঁ, সো নেটওয়ার্কিং এ আমরা যে ল্যান ম্যান ওয়ান এবং ওয়ান এর যে ফর্ম গুলো দেখলাম, এগুলো মূলত আমাদের বিজনেস ছাড়াও বিভিন্ন গ্লোবাল নেটওয়ার্কিং, হোম নেটওয়ার্কিং, তারপরে হচ্ছে পার্সোনাল নেটওয়ার্কিং, বিভিন্ন কাজে লাগতেছে। হ্যাঁ, আর এন্টারপ্রাইজ সিস্টেমের নেটওয়ার্কিং এর জন্য ডেডিকেটেড কিছু নেটওয়ার্কিং প্যাকেজ সফটওয়্যার অ্যাপ্লিকেশন আছে। সেটা আমরা একটু দেখবো যে several packaged software applications called enterprise systems promise to deliver significant business value for many customers. এই যে সিস্টেম গুলো আমরা এখন পড়বো, দিস সিস্টেম ডেলিভার সিগনিফিকেন্ট বিজনেস ভ্যালু ফর মেনি ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ, মানে বর্তমানে এবং কারেন্ট সময়ে যে সিস্টেম গুলো ইউজ হচ্ছে, মোস্টলি এই এন্টারপ্রাইজ সিস্টেম গুলো ইউজ করা হচ্ছে, adding significant business value. যেমন an evolution of these systems can be traced, আচ্ছা, 1960 তে প্রথম শুরু হয় যে এন্টারপ্রাইজ সিস্টেম, এটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং বা এমআরপি। এমআরপি ওয়াজ দ্য ফার্স্ট, among the first of this system। সর্বপ্রথম এন্টারপ্রাইজ সিস্টেমের নাম হচ্ছে এমআরপি বা ম্যাটেরিয়াল রিসোর্স প্ল্যান। এরপরে আসে এমআরপি টু, যেটার এলাবোরেশন হচ্ছে ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যান। দেন এরপরে আসে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, ইআরপি। দেন ইআরপির সাথে আরো কিছু যোগ হয়, যেমন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সেলস ফোর্স অটোমেশন। হ্যাঁ, এবং এই সবগুলো সিস্টেমের উদ্দেশ্য হচ্ছে এন্টারপ্রাইজ ওয়াইড বিজনেস নিড গুলো ফুলফিল করা। হ্যাঁ, মানে বিজনেস নিড বলতে বিজনেসের যে কাজগুলো আছে, হ্যাঁ, ফাইন্যান্স,
ফাইন্যান্সিং, তারপরে রিপোর্টিং, সেলস, মার্কেটিং, প্রোডাকশন বা প্রডিউসিং, ম্যানুফ্যাকচারিং, অল কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস। কোনো সিস্টেম আছে সবগুলো অ্যাক্টিভিটিস ইন্টিগ্রেটলি সার্ভ করতে পারে, আবার কোনো সিস্টেম হচ্ছে ইন্ডিভিজুয়ালি বা ডেডিকেট এক একটা ফাংশনের জন্য। তো এগুলোর জন্য হচ্ছে এন্টারপ্রাইজ সিস্টেম কাজ করছে, বিজনেস নিড গুলো ফুলফিল করে। আচ্ছা, তো আমরা একটু ডিটেইলে দেখি, যেমন এন্টারপ্রাইজ সিস্টেম ইভলিউশন অফ এমআরপি। এমআরপি আমরা বলছি যে 1960 তে আসছে, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস প্ল্যানিং। দেন এমআরপি 2 আসছে হচ্ছে 1980s এ, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং বলে, আবার এটাকে ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট প্ল্যানিং ও বলে। 1990s এন্টারপ্রাইজ রিসার্চ প্ল্যানিং আসে, এবং ক্লাউড ইআরপি মানে ইআরপিরই অ্যাডভান্স ভার্সন, এটা আসে 2000 সাল থেকে এটা শুরু হয়। আচ্ছা, তো এমআরপি 1 এবং এমআরপি 2 এই দুইটা আসলে কি বোঝায়? হ্যাঁ, এমআরপি 1 হচ্ছে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং, এমআরপি 2 হচ্ছে ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং। সো এমআরপি 1 হচ্ছে মূলত যে কি কি ম্যাটেরিয়াল আমার লাগবে ফর দ্য বিজনেস, সেইটা প্ল্যানিং এ হেল্প করে। হ্যাঁ, কি কি ম্যাটেরিয়াল বলতে কি কি র ম্যাটেরিয়াল, বা আহ, একটা কাজ করতে আমাদের যে র ম্যাটেরিয়াল গুলো লাগে। হ্যাঁ, যেমন বিল্ডিং বানাইতে কি লাগে, কাঁচামাল, তারপরে সিমেন্ট, রড। হ্যাঁ, তো কি কি লাগবে যে কোনো কাজের জন্য, বিজনেস প্রবলেম হোক বা বিজনেস প্রপোজাল হোক, সেইটা প্ল্যানিং করতে হেল্প করে। আর ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং হচ্ছে যে ম্যানুফ্যাকচারের জন্য বা কোনো একটা প্রোডাক্ট প্রডিউসের জন্য আমার যে রিসোর্স গুলো লাগে। হ্যাঁ, তো রিসোর্স বলতে এটা ন্যাচারাল রিসোর্স হইতে পারে, মানে ল্যান্ড থেকে শুরু করে বিল্ডিং, আহ তারপরে ম্যান পাওয়ার, এমপ্লয়ি সংখ্যা কতটুকু লাগবে। হ্যাঁ, সবকিছুর একটা কম্বিনেশন, সেটা প্ল্যানিং করতেছে। আচ্ছা, এমআরপি 1 comprises only the manufacturing area, ম্যানুফ্যাকচারিং এরিয়াতে শুধুমাত্র এই প্ল্যানিংটা হয়। আর এমআরপি 2 it includes the entire organization। হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং এর সাথে রিলেটেড যে অন্যান্য অ্যাক্টিভিটিস গুলো আছে, যেমন আহ এইচআরএম, আমার কি কি পিপল লাগবে ম্যানুফ্যাকচারের জন্য, বা কোন কোন এমপ্লয়িরা স্পেশালাইজ, সেটা সম্পর্কে প্ল্যানিং, মানে এন্টায়ার অর্গানাইজেশন ক্যান বি ইনক্লুডেড in this process. আচ্ছা, এমআরপি 1 is an open system, এমআরপি 2 closed loop manufacturing resource plan। তার মানে এখানে প্ল্যানিং গুলো হচ্ছে কোনো বাইন্ডিং নাই, যে কেউ প্ল্যানিং করতে পারে, বাট ম্যানুফ্যাকচারিং রিসোর্স প্ল্যানিং হচ্ছে ক্লোজ লুপ, মানে এটা শুরু হয় এবং সাইকেল আকারে চলতেই থাকে। ইট রেসপন্স টু হোয়াট, হাউ মাচ এন্ড ওয়েন টু অ্যাকোয়ার ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়াল গুলো কখন লাগবে, কি কি লাগবে, এবং কিভাবে সেটা আমরা পেতে পারি, এটার একটা প্ল্যানিং। And MRP2 responds to same as MRP1, and also how much and when it will be produced and what are the available resources. এই জিনিসগুলো প্ল্যানিং করে। MRP1 improves the material and production scheduling. MRP2 improves productivity। তার মানে MRP1 এর অ্যাডভান্স ভার্সনটাকে আসলে বলা হচ্ছে MRP2। আচ্ছা, তো ইন্টারনাল প্রোডাকশন ফেসে আসলে এই দুটো ইউজ হয়, MRP1 এবং MRP2। ঠিক আছে, তো এখানে ডেফিনেশন বলা হয়েছে যে কম্পিউটার বেস সিস্টেম ইউজ টু ক্যালকুলেট এক্স্যাক্টলি হোয়াট র ম্যাটেরিয়ালস এন্ড কম্পোনেন্টস আর নিডেড ফর প্রোডাকশন। ইট answers three core questions: what is needed, how much needed, and when needed. And MRP2 is an expansion of MRP1 that includes all manufacturing resources, not just material। তো আগেরটা শুধু ম্যাটেরিয়াল ক্যালকুলেট করতো, বাট এখানে ম্যাটেরিয়ালের সাথে অন্যান্য যে রিসোর্স গুলো আছে সেগুলো ক্যালকুলেট করে। It includes production scheduling with capacity planning, ওই যে বললাম লেবার কতজন লাগবে, মেশিন কয়টা লাগবে, হ্যাঁ, ক্যাপাসিটি প্ল্যানিং এ হেল্প করে। এন্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং টু এনশিওর দ্য এন্টায়ার ফ্যাক্টরি রানস ইন হারমনি। তার মানে পুরো অর্গানাইজেশনকে ইউনিফর্মলি বা একটা যাতে হারমোনি মেনটেন হয়, সেই কারণে এটা কোঅর্ডিনেটের জন্য এমআরপি টু ইউজ করে।
আচ্ছা, তো এটা হলো ইন্টারনাল প্রোডাকশন ফেসে আমরা যে এন্টারপ্রাইজ সিস্টেমটা ইউজ করি বা যে দুটো ইউজ করি। তার হচ্ছে টোটাল এন্টারপ্রাইজ ফেস, ইন্টারনাল এক্সটার্নাল সব। টোটাল এন্টারপ্রাইজ ফেসে হচ্ছে আমরা ইউজ করি ইআরপি বা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিংটা কি? এটা হচ্ছে একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অফ এ কোম্পানি, যেখানে অর্গানাইজেশনের অনেকগুলো মডিউল বা অ্যাক্টিভিটিস ইন্টিগ্রেটেড থাকে একটা সিঙ্গেল সফটওয়্যার। It takes the manufacturing focus of MRP2 and applies to the organization entirely, connecting finance, HR, sales, and procurement into one unified database. So every department sees the same real-time data. আচ্ছা, তো যেটা বললাম আর কি, হ্যাঁ, যে সবগুলো অ্যাক্টিভিটি একটা ইউনিফাইড সিঙ্গেল ডেটাবেস বা সফটওয়্যারে কানেক্টেড থাকে। আচ্ছা, a typical ERP system consists of a set of separate but integratable modules. Separate but integratable module কে কানেক্ট করে ERP system. Each module addresses a particular business function. প্রত্যেকটা মডিউলের এক একটা বিজনেস ফাংশন আছে আলাদা। So there are 14 common modules that are integrated in the ERP system. মানে ERP system এই 14টা মডিউলকে ইন্টিগ্রেট করতে পারে, যার কারণে অ্যাট এ গ্লান্স 14টা ডিপার্টমেন্টে বা 14টা মডিউলে কি হচ্ছে আমরা দেখতে পারি সিঙ্গেল ডেটাবেস। তো 14টা মডিউল কি? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কন্ট্রোলিং, এন্টারপ্রাইজ কন্ট্রোল, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, ট্রেজারি, পার্সোনেল administration, personal development, sales and distribution, material management, warehouse management, production planning, general logistics, quality management, and asset management. তার মানে এই সবগুলো অ্যাক্টিভিটিস বা ফাংশনস অফ দ্য অর্গানাইজেশন আর ইন্টিগ্রেটেড ইন আ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইআরপি সফটওয়্যার। আচ্ছা, তো এটা গেল এন্টার বা টোটাল এন্টারপ্রাইজ ফেসে যে সিস্টেমটা ইউজ করা হয়। এরপর হচ্ছে এক্সটার্নাল রিলেশনশিপ ফেসে, এখন আমরা ইন্টারনাল দেখলাম, টোটাল দেখলাম। এখন এক্সটার্নাল কিছু ফ্যাক্টর থাকে, বা কিছু পার্টি থাকে যাদের সাথে রিলেশনশিপের জন্য আমাদের কিছু সফটওয়্যার বা সিস্টেম ইউজ করতে হয়। যেমন সাপ্লায়ার। সাপ্লায়ার কারা? সাপ্লায়ার হচ্ছে আমার অর্গানাইজেশনের প্রোডাক্ট প্রোভাইড করবে বা র মেটেরিয়াল প্রোভাইড করবে, বা রিসোর্স গুলো আমি যেগুলো প্ল্যান করছি সেগুলো প্রোভাইড করবে। তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হয় এই জন্য। তো এই কারণে SCM বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট that focuses on the flow of goods outside the company, coordinates everything from the original supplier or raw materials to the final delivery to the customer, aiming to reduce delays and costs across the whole network. সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কাজ হচ্ছে যে আমি যাতে অন ডিমান্ডে কোনো একটা প্রোডাক্ট যদি ইনভেন্টরি স্টক আউট হয়ে যায় সেটা সাথে সাথে পেতে পারি, এবং আমার কনভেনিয়েন্ট কস্টিং এর মাধ্যমে পেতে পারি। তো এই কারণে ডিলেটা রিডিউস করার জন্য এবং কস্টিংটা রিডিউস করার জন্য উই ইউজ দ্য SCM অ্যাক্রস দ্য এন্টারপ্রাইজ সিস্টেম। আচ্ছা, তো SCM ইউজ করলে সাপ্লায়ারের সাথে একটা গুড রিলেশনশিপ মেনটেন করা যায় এবং তাদেরকে যে কোনো সময় আপডেট দেওয়া যায় যে আমার কখন ইনভেন্টরি স্টক আউট হয়ে যাচ্ছে, এটা অটোমেটিক্যালি আর কি। হ্যাঁ, অথবা ইনভেন্টরি কখন লাগবে সেটার একটা মেসেজ দেওয়া যায় যাতে ডিলেটা কম, স্টক আউট হয়ে গেলে সেটা যাতে আমরা তাড়াতাড়ি স্টকে নিয়ে আসতে পারি। নেক্সট হচ্ছে CRM বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। কাস্টমারের সাথে রিলেশন মেনটেন করার জন্য যে টেকনোলজি বা স্ট্র্যাটেজি, and potential leads. It tracks sales history, marketing, and support to improve customer loyalty. তার মানে কাস্টমারের সাথে রিলেশনশিপ আমি কিভাবে মেনটেন করবো? কাস্টমারের ডাটা গুলো রেখে, কাস্টমারের সেলস হিস্ট্রি বা কাস্টমারের সাথে রিলেশনশিপ সেটা মেনটেন করার উদ্দেশ্য হচ্ছে যে কাস্টমার যাতে আমার রিটেইন করে, টু অ্যাট্রাক্ট দ্য নিউ কাস্টমার এন্ড টু রিটেইন দ্য ওল্ড কাস্টমার। এই কারণে আমরা CRM এর মাধ্যমে যেটা এন্টারপ্রাইজ গুলো করে যে সেলস হিস্ট্রি গুলো ট্র্যাক করে, কাস্টমারের প্রেফারেন্স গুলো ট্র্যাক করে এবং কাস্টমার লয়ালটিকে ইমপ্রুভ করার জন্য CRM টা সাপোর্ট দেয়। আচ্ছা, থার্ড ওয়ান হচ্ছে সেলস ফোর্স অটোমেশন বা SFA. SFA is a specialized subset of CRM
তো সিআরএম এরই একটা সাবসেটকে বলা হচ্ছে এসএমই বা সেলস ফোর্স অটোমেশন that automates manual tasks for sales teams such as tracking leads, managing contracts, and forecasting sales so they can focus on closing deals. আচ্ছা, so Salesforce automation হচ্ছে মূলত ম্যানুয়াল টাস্কটাকে সেল টিম যারা আছে, হ্যাঁ, সেলস এ যে টিমটা কাজ করে তাদের কাজগুলোকে, ম্যানুয়াল কাজগুলোকে অটোমেট করে। যেমন ট্র্যাকিং দ্য লিডস, ম্যানেজিং দ্য কন্ট্রাক্টস, ফোরকাস্টিং দ্য সেলস, যার কারণে এই কাজগুলো তারা মানে নির্দিষ্ট সময়ের আগে এটা ম্যানেজ করতে পারে। ঠিক আছে, তো এন্টারপ্রাইজ সিস্টেম। ম্যাম এখানে ট্র্যাকিং লিডস দ্বারা কি বোঝাইছে? ট্র্যাকিং লিডস, আচ্ছা, লিডস হচ্ছে কি, যে লিড জেনারেশন আছে না, লিড জেনারেশন বা এটা হচ্ছে আপনার ইয়ের সাথে রিলেটেড, নাম কি, ইনভেন্টরি বা স্ট্র্যাটেজিক, কি বলে, মানে পটেনশিয়াল কাস্টমারকে আমি যখন আমার রিটেইনিং কাস্টমারে কনভার্ট করবো, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে লিড জেনারেশন। তো এই লিডটাকে ট্র্যাক করা, যে আমার কোন কোন কাস্টমারকে আমি পটেনশিয়াল থেকে রিটেইন করতে পারলাম। হ্যাঁ, পটেনশিয়াল বলতে বোঝাচ্ছি যে যেই কাস্টমার গুলো আমার হতে পারে, হ্যাঁ, দে আর দ্য পটেনশিয়াল কাস্টমার। তো এটা হচ্ছে ট্র্যাক করা যায়। তো সেটা কিভাবে, যেমন তাদের ইমেইল বা ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার ইউজ করে, হ্যাঁ, সেটাকে ট্র্যাক করতে পারি যে আমার পটেনশিয়াল কাস্টমার যারা আছে সেটা তারা বর্তমানেও এখনো আছে কিনা, তাদের সাথে কনভারসেশন করা। তো এটা হচ্ছে কনভারসেশন না করলেও মানে ট্র্যাক করা আর কি, হ্যাঁ, যে আমার ডেটাবেস দেখলে আমি বুঝতে পারবো যে প্রিভিয়াস ইয়ারে কয়বার তারা ট্রানজাকশন করছে বিজনেসের সাথে, তো সেটা বোঝা আর কি। তো এটা অটোমেশন সিস্টেমের মাধ্যমে করা যায়, সেলসফোর্স অটোমেশন সিস্টেমের মাধ্যমে, যে আমি অটোমেটিক্যালি ডেটাবেস দেখে বুঝলাম যে আমার লিড জেনারেট কতজন হলো, হ্যাঁ, বা কতজন পটেনশিয়াল কাস্টমার আমার রিটেইন করলো না, একবার পারচেস করেই তারা অবসোলেট হয়ে গেল, সেটা ট্র্যাক করা যায়। আচ্ছা, তো এই হচ্ছে আমার এন্টারপ্রাইজ সিস্টেম। তো এন্টারপ্রাইজ সিস্টেমে আমরা যেটা দেখলাম, ইন্টারনাল প্রোডাকশন ফেজ, টোটাল এন্টারপ্রাইজ ওয়াইজ, আর হচ্ছে এক্সটার্নাল রিলেশনশিপ ফেজে যে এন্টারপ্রাইজ সিস্টেম গুলো ইউজ হচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি, পরে পড়াবো। আপনাদের অনলাইনে আছে 4টা ক্লাস, 5টা ক্লাসের, 5টা ক্লাস না, ওইগুলো আমার খাতায় অবশ্য আছে।